রাত গভীর থেকে ভোর হয়ে গেছে। বাহিরে আলো ফুটতে শুরু করেছে। হালকা বাতাসের শব্দ আসছে, সাথে ফুলের সুবাস। ফারা ঘুম ভাঙল। চোখ খুলে রিজভীর নিস্তেজ মুখের দিকে তাকিয়ে আছে। কপালে হাত দিয়ে দেখলো এখন হালকা জ্বরের আঁচ। মনে হচ্ছে শরীরটা একটু শান্ত হয়েছে। রিজভীর ঘুমন্ত মুখখানা দেখে অজানা এক অনুভূতি কাজ করছে ফারার মনে। রিজভী ঘুমের ঘোরে শক্ত করে ফারার হাতটা ধরে রেখেছে। ফারা অনেকবার ছাড়ানোর চেষ্টা করলেও পারল না। তাই সে স্থির হয়ে বসে রইল, তাকিয়ে রইল পাশের মানুষটার মুখের দিকে। সে চেহারায় আজকাল ভালো লাগা কাজ করে। অসহ্য মানুষটাও কি সহ্যহীন হয়ে উঠেছে? তখনই মনে পড়েছে রিজভীর বলা সেই ফিসফিস করে কথাগুলো। আমি তারে কাছে চাই নাকি দূরে ঠেলতে চাই তা নিজেই বুঝতে পারি না, অথচ আজকাল সে আমার মনের অন্তরালে সবসময় ঘুরপাক খায়। সেটা কি লাভ নাকি অ্যাট্রাকশন? কি নাম দেব? ফারার মনে প্রশ্ন জেগে উঠল। আমি কি সত্যি ওনার মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছি? ওসব কথা কাকে বলছিল? আমাকে নাকি অন্য কাউকে? নাকি এটা কেবল এক ধরনের দায়িত্ববোধ, কিংবা জ্বরের ঘোরে অন্য কাউকে ভেবে বলা কথা? কিছুক্ষণ চুপ থাকার পর ফারা রিজভীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সে কি সত্যি আমাকে চায়, নাকি অনুভূতি শুধু আপনার মায়া? রিজভী কোনো উত্তর দিল না। সে তো গভীর ঘুমে তলিয়ে আছে। সকালে রিজভীর ঘুম ভাঙতে দেখে ফারা তার পাশে বসে আছে, চোখে ক্লান্তি আর চিন্তার ছাপ। রিজভীর কপাল ছুঁয়ে দেখলো জ্বর কমেছে। রিজভী ওকে এত কাছে থেকে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? ফারা সরে দূরত্বে দাঁড়ালো। ওনার আঁচলটা ঠিক করে উত্তর দিল, রাতভর আপনার পাশে ছিলাম। জ্বর বেশি ছিল তাই একা ছেড়ে যেতে পারিনি, এবং আপনি নিজেও ছাড়তে চাননি। রিজভীর মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। তোমাকে এভাবে রাত জাগতে হলো আমার জন্য। দুঃখিত। ফারা হালকা হাসলো। আপনি কি সত্যিই দুঃখিত? রিজভী কিছু বলল না। ফারা একটু দ্বিধায় থেকে বলল, কাল রাতে আপনি কিছু বলেছিলেন, মনে আছে? রিজভী কপাল কুঁচকে বলল, কি বলেছি? ফারা মুখ নিচু করে বলল, বলেছিলেন কেউ নাকি আপনার মনের অন্তরালে ঘুরপাক খায়। সেটা কে, আমি নাকি অন্য কেউ? ফারাদ জানার আগ্রহ নিয়ে রিজভীর দিকে তাকিয়ে আছে। রিজভী হঠাৎ কাশতে লাগলো, যেন অপ্রস্তুত হয়ে পড়েছে। তুমি এত কিছু ভেবে ফেলেছো? না, আমি শুধু জানতে চেয়েছিলাম। রিজভী ধীরে ধীরে বলল, আমারও পরিষ্কার তেমন কিছু মনে নেই। হয়তো তোমার উপস্থিতি আমাকে প্রবাহিত করে। তবে এটুকু জানি, তোমার প্রতি অবহেলা করতে গিয়ে আমি নিজেই গিল্টি ফিল করি। ফারাদ চুপ করে গেল। তার হৃদয় যেন আনন্দে নেচে উঠল, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ করল না। রিজভী বিছানায় আধশোয়া হয়ে ফারার মুখের হাসির দিকে তাকিয়ে আছে। ঘৃণা করা ব্যক্তির মনে ঘুরপাক খাও কিনা তা জেনে এত হাসি। তবে কি ঘৃণিত ব্যক্তির প্রতি কোনো অনুভূতি তৈরি হচ্ছে? ফারা বাঁকা চোখে তাকালো। নিজের সুপ্ত অনুভূতি প্রকাশ না করে মুখ বাঁকিয়ে বলে উঠল, আপনার জন্য হাসতে আমার বই গেছে। তবে একটা কথা, ঘৃণার থেকে ভালোবাসার জন্ম হওয়া সম্ভব, কিন্তু ভালোবাসার থেকে ঘৃণা জন্ম নিলে ভালোবাসা হওয়া সম্ভবই নয়। যদি হয়েও থাকে তবে সেটা আগের মতো নয়। রিজভী হাঁ হয়ে তাকিয়ে আছে। ফারা ততক্ষণে বেরিয়ে গেছে। শুভ আজও ফারাকে দেখতে পেল না। নয়নার কাছে এসে বলল, ফারা এখন আর তেমন আসছে না। শুভ উদাস হয়ে বলল, হয়তো সংসার আর নতুন পরিবেশ মানিয়ে নিতে ব্যস্ত। নয়না চোখ কুঁচকে বলল, তুই ওর কথা খুব ভাবিস, তাই না? বাবা কি ভুল? ও তো আমার ভালো বন্ধু ছিল, তবে এখন আর সে আগের মতো নেই। অন্য কিছু বলতে সেও বলল না, থেমে গেল। তবুও নয়না বুঝতে পারল। নয়নার গভীর চোখে শুভর দিকে তাকালো। ভালোবাসা এত সহজে ভোলা যায় না, তবে চেষ্টা করলেই মুভ অন করা সম্ভব। শুধু প্রয়োজন একজন বিশ্বস্ত হাত, আর আমি সেই হাত বাড়িয়ে দিতে রাজি, ও বন্ধু হিসাবেই। নয়নার মনে অন্য অনুভূতি থাকলেও সেটা প্রকাশ করার সঠিক সময় নয়, তাই লুকিয়ে গেল তার অনুভূতি। ফারা রিজভির জন্য দুপুরের খাবার বানাচ্ছে। পাশে রাত্রি। রিজভি অসুস্থ, এই জন্য হাসপাতাল যায়নি। ফারা খাবার নিয়ে রুমে গেল, সাথে রাত্রিও পিছু নিল। রিজভির অসুস্থতার কথা
রাত্রি ওর আব্বু আম্মুকে জানাতে চাইলে রিজভি নিজেই মানা করে, বলে সামান্য কারণে বলতে হবে, অযথা টেনশন করবে। আর আম্মু কেমন জানিস তো, দেখিস এটুকু শুনেই অস্থির হয়ে যাবে। রাত্রির ভাইয়ের কথা মতো কিছু বলল না। ও রুম থেকে বাইরে আসলো। ফারা রিজভির সামনে ওর খাবারের প্লেট রাখলো। খেয়ে নিন। রিজভি চুপচাপ খেলো, তবে অল্প একটু খেয়েই হাত ধুলো। খেতে ইচ্ছে করছে না, খাবার তিতো লাগছে। ফারা জ্বরের ঔষধ এনে দিল, রিজভি খেলো। ফারা পানির গ্লাসটা এগিয়ে দিল, ঔষধ খাওয়া শেষ। রিজভি শান্ত চাহনিতে ফারার দিকে চেয়ে বলল, বউয়ের এমন যত্ন করছো, স্বামী হিসাবে কি মেনে নিয়েছো নাকি স্বপ্ন দেখো? রিজভির ক্লান্ত মুখেও হাসি। ফারা চোখ ছোট করে উত্তর দিল, আপনার প্রেমিকা আসলে চলে যাব। আর যত্ন করছে আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন এই জন্য। রিজভি শুধু হাসলো, তারপর জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? হঠাৎ এমন সময় একসাথে থেকেও এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না। রিজভি ফারার মুখে দেখে আবার বলল, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, তাহলে কি বলবে সেটাই বলো। ফারা উত্তর দিল, আমি তো ভালো আছি। এই সম্পর্কে ভালো আছো? খারাপ থাকার কারণই নেই, ভালো থাকারও কারণ নেই। আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে বুঝতে পারি না। ফারা একটু বিদ্রূপ হেসে বলল, বুঝতে না পারাটাই হয়তো এই সম্পর্কের সৌন্দর্য। সবকিছু যদি সহজেই বুঝে যাওয়া যেত তাহলে সম্পর্কের গভীরতাই থাকতো না। রাতে ঔষধ খেয়ে রিজভি আর ফারা শুয়ে পড়েছে। দুজন দুপাশে ফিরে শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিজভি নীরবতা ভেঙে বলল, আমি কালকে তোমায় কিছু বলতে চাই। ফারা তার দিকে ঘুরলো, জানতে চাইলো কি কথা। আজই যদি বলি তাহলে বলতাম না যে কাল বলবো। কাল বলেছি মানে কাল বলবো, আর সেটা গুরুত্বপূর্ণ কথা। ওদের কথার মাঝে ফারার ফোনে নোটিফিকেশনের টোন বাজলো। ও চোখ বুলিয়ে দেখলো গ্রুপে সুস্মিতা, তন্ময় আর নয়না কথা বলছে। আজকে সারাদিন ব্যস্ততার জন্য ফোন হাতে নেওয়া হয়নি। টুকটাক কথা হলো। হঠাৎ তন্ময় প্রশ্ন করলো, তুই কি ওই বদলোক রিজভী চৌধুরীকে ভালোবেসে ফেললি নাকি? অসুস্থ হওয়ায় সেবা করছিস, ভার্সিটি আসিস না? ফারা অপ্রস্তুত হয়ে বলল, আমি জানি না, কিন্তু তার প্রতি যে টান অনুভব করি সেটাকে কি বলে জানি না। তবে অসুস্থ হলে সেবা করা আমার দায়িত্ব, কারণ আমি তার বাসায় থাকি। সম্পর্কটা যেমন করে হোক হয়েছে তো। সুস্মিতা বলল। বাহ, ফারহার মনে ঘন্টি বাজতে শুরু করেছে তাহলে। ফারা আর কিছু বলল না। ওরা তিনজনে কথা বললেও শুভ শুধু চুপচাপ শুনল। ও বলল না কিছুই। ফারা ফোন রেখে পাশে তাকালো, দেখলো রিজভির চোখ বুজে আছে, তার মানে ঘুমিয়েছে। তাই দেখে সেও ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে, কারণ দিনে জ্বর অনেকটাই কমে গেছিল। গভীর রাতে কিছু পড়ার শব্দ শুনে ফারা চট করে ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখে পাশে রিজভি নেই। কোথায় গেল? সামনে চোখ বুলাতে দেখতে পাই রিজভি ওয়ার্ড্রবের কাছে দাঁড়িয়ে আছে, চুল দিয়ে পড়ছে, মনে হচ্ছে মাথায় পানি দিয়েছে। ফারা বিছানা থেকে উঠে আসলো, জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে কেন? চুল ভেজা মাথায় পানি দিয়েছেন? রিজভি কোনো মতে উত্তর দিল, হ্যাঁ, মনে হচ্ছে জ্বরটা বাড়ছে তাই। তাহলে আমাকে ডাকতেন, আমি আপনাকে সাহায্য করতাম। বলে রিজভির হাত ধরল কোনো দ্বিধা ছাড়াই। তারপরে ওকে বেডে এনে বসালো। শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। আমার ছোট্ট থেকে এমন একবার জ্বর হলে এত বেশি হয় যে বিছানা থেকে উঠতে পারি না, আর ঔষধ খেয়ে কমে না। সময় শেষ হলে ঠিকই ভালো হয়ে যায়। রিজভি কথা বলছে, ওর চোখগুলো কেমন লাল হয়ে আছে, চোখে পানি। প্রচণ্ড জ্বর আসলে এমন হয়। ফারা টাওয়ালটা এনে রিজভির মাথা মুছিয়ে দিল। সময় না পার হলে আবার ঔষধ খাওয়া ঠিক নয়, তাই শুকিয়ে দিল।
একটু পর রিজভি চোখ বুজে কাঁপছে, গায়ে একটা কম্বল আছে। ফারা আরেকটা কম্বল এনে জড়িয়ে দিল, তবুও মনে হচ্ছে শীত কমছে না, কাঁপতে আছে। শেষ উপায় না পেয়ে ফারা সে কম্বলের ভেতরে ঢুকে পড়ে। কিছু সময় পর আরেকজন মানুষের শরীরের উষ্ণতা যেন শীত কমিয়ে দিল, কিছুটা থেমে গেল কাঁপুনি। ভোরের আলো বিছানা দিয়ে মিষ্টি রোদের কণা ছড়িয়ে দিচ্ছে। ফারা চোখ খুলতেই টের পেল রিজভি পাশেই ঘুমিয়ে আছে, আগের মতোই শক্ত করে তার হাতটা ধরে রেখেছে। ফারা নরম কণ্ঠে ডাকলো। হাতটা ছাড়ুন, উঠতে হবে। ফারার কণ্ঠ শুনে রিজভি চোখ খুলল। ফারা আবার জিজ্ঞেস করলো। জ্বর কেমন? রিজভি ধীরে ধীরে চোখ খুলল। ফারার চিন্তামগ্ন মুখটা দেখে হালকা হাসল। অনেকটাই কমেছে। ফারা বেড থেকে উঠল, ওয়াশরুমের দিকে যেতে নিয়ে বলল, আপনার জন্য কি খাবার বানাবো? খেতে ভালো লাগছে না। ফারা দরজার কাছে গিয়ে থেমে গেল। রিজভির উত্তরে বলল, আপনি নিজে ডাক্তার অথচ জানেন না অসুস্থ হলে না ইচ্ছা করলেও খেতে হবে এবং ওষুধ নিতে হবে। সে তো প্রফেশনের জন্য বলি, অসুস্থ হলে ডাক্তারদেরও খেতে ইচ্ছে না, বুঝলে। ফারা কিছু না বলে ফ্রেশ হতে ঢুকে গেল। সকাল থেকে দুপুর হলো, শুভ ইউনিভার্সিটির করিডোরে হাঁটছে। তন্ময় পাশ থেকে বলল, তোর মন খারাপ দেখাচ্ছে, সব ঠিক আছে তো? শুভ হালকা হাসল। ঠিক আছে, আর কতদিন তাকে নিয়ে ভেবে থাকবো? সে এখন আর আগের জায়গায় নেই। তন্ময় মুচকি হেসে বলল। যা হারিয়ে যায় তাকে ভুলে যাওয়াই ভালো। মুড অন কর বন্ধু। শুভ হঠাৎ তন্ময়ের দিকে তাকালো। তুই কি বলতে চাইছিস? কিছু না, শুধু তোর ভালো চাই। তুই কিছু না বললে আমি জানি তোর এই পরিবর্তনের কারণ। ফারহা, তুই ওকে ভালোবাসতি, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সে অন্য কারো বউ, তাই ওকে নিয়ে না ভাবাই ভালো। আগের মতো বন্ধুত্বটাই থাক, সেটাই ভালো হবে। যদি ফারহা কখনো জানে তাহলে? শুভ অদূরে তাকিয়ে বলল, জানাবো না কখনো। কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর। যেমন সুন্দর চাঁদ, তাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, তেমনই তাকে ভালোবাসতে পারবো কিন্তু নিজের করে পাবো না। দুপুরের ঘরে ঢুকতেই দেখে রিজভি চেয়ার টেনে জানলার পাশে বসে আছে। আপনি উঠে পড়ছেন কেন? জ্বর তো পুরোপুরি কমেনি। রিজভি হালকা হাসল। বিছানায় শুয়ে থাকতে থাকতে ক্লান্ত লাগছিল, একটু আলো বাতাস নিলাম। ফারা খাওয়ার প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন, আপনার খাওয়ার সময় আমি ওষুধ নিয়ে আসছি। রিজভি হঠাৎ বলে উঠল, ফারহা, তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। ফারা থমকে দাঁড়ালো। কোন প্রশ্ন? কাল রাতে তুমি জানতে চেয়েছিলে মনের অন্তরালে যে ঘুরপাক খায় সে কে। ফারার হৃদস্পন্দন বেড়ে গেল। ধীরে ধীরে কাছে গিয়ে রিজভির সামনে দাঁড়ালো। হ্যাঁ, কিসে? রিজভি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না এই অনুভূতির নাম কি, তবে তোমার কাছে এলে একটা অদ্ভুত প্রশান্তি পাই। তোমার যত্ন নেওয়াটা ভালো লাগে। তোমার মিষ্টি রাগ, তোমার হাসি, সব কিছুই আমাকে টানে। ফারা অবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে আপনি কি আমাকে ভালোবাসেন? রিজভি চোখ সরিয়ে বলল, ভালোবাসা শব্দটা খুব বড়। আমি জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, তবে তোমার প্রতি এক ধরনের টান অনুভব করি। ফারা চোখে জল এসে গেল। আপনি কি আমাকে শুধু সহানুভূতিতে কাছে টানছেন, নাকি সত্যিই কোনো অনুভূতি আছে? রিজভি মুখ নিচু করে বলল, সহানুভূতি নয় ফারা, আমি তোমাকে হারাতে চাই না। হয়তো ভালোবাসি, হয়তো না, তবে আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। ফারা আর কথা বাড়ালো না, সে শুধু মুচকি হেসে বলল, ভালোবাসা জটিল বিষয়, সময় সব ঠিক করে দেবে। রিজভি মুচকি হেসে বলল, তুমি রিজভি চৌধুরীর মতো জটিল মানুষকে বুঝে গেছো মনে হয়। ফারহা ঠোঁট কামড়ে বলল, আপনার মতো জটিল মানুষকে বোঝা এত কি সহজ? তবে চেষ্টা করছি। উঠুন, খেয়ে নিন। ফারার কথা শুনে রিজভি চোখ খুলল। আশেপাশে তাকিয়ে দেখে ফারা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে।
তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? দিনেও স্বপ্ন দেখছি, হয়তো সেটা নিয়ে ভাবছিলাম। তাই কি হলো, কি ভাবছেন? রিজভী অন্যমনস্ক হতে ফিরে আসলো। ফারার দিকে চেয়ে উত্তর দিল, না কিছু না, খাবার দাও। বলেই হাত বাড়ালে হাতে বল পায় না, কেমন জানি অবশ লাগছে। ফারা বুঝতে পারল, খাওয়ার প্লেটটা নিয়ে রিজভীর পাশে বসলো। প্লেট থেকে ভাত মাখিয়ে রিজভীর সামনে ধরলো। রিজভী হাঁ মেলল। খাওয়ার সময় আলতো করে ঠোঁটের ছোঁয়া লাগলো ফারার হাতে। রিজভী চুপচাপ খাচ্ছে আর অপলক মুগ্ধ চোখে ফারার দিকে তাকিয়ে আছে। ফারা সে চাহনি দেখে লজ্জা পেল। মনে মনে ভাবল, হঠাৎ এত কাছে আসা দায়িত্ব নাকি অধিকার, কোনটা দেখাচ্ছি? সে চোখে তার জন্য অনুভূতি আছে কিনা জানা নেই, তবে রিজভীর মনেও তার অনুভূতি জন্মাক, তা সে মনে প্রাণে চায়। খাওয়ানো শেষ করে ফারা হাত ধুলো। রিজভীর ঠোঁটে ভাত লেগে আছে। ফারা দেখল, অযাচিত হুট করে ওড়না দিয়ে মুছিয়ে দিল। রিজভী বেশ অবাক হলো, কিছু বলতে নিবে, কিন্তু ততক্ষণে ফারা দরজা পেরিয়ে বেরিয়ে গেছে। রিজভীর ফোন বেজে উঠল। স্ক্রিনে ওর আম্মুর নাম্বার। কল রিসিভ করতেই রেণু চৌধুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস রিজভী? অসুস্থতা কমেছে? ওষুধ খেয়েছিস? জ্বর কমেছে? তুই অসুস্থ কিন্তু নিজের আম্মুকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আগে তো অসুস্থ হলে বলতি, আমার ছোঁয়া না পেলে অসুখ সারতে চায় না। আর এখন বউ পেয়ে বুঝি পর হয়ে গেছি? রেণু চৌধুরীর কণ্ঠে ভয় সাথে অভিমানের সুর। একসাথে এত প্রশ্ন শুনে রেজভী রেণু চৌধুরীকে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তেমন কিছু নয় আম্মু, সামান্য জ্বরই, আর এখন অনেকটা কমেছে। তোমাকে জানালে তুমি চিন্তা করবে, তাই বলিনি। সেই তো, এখন চিন্তা করার জন্য বউ আছে, আমি কে? আম্মু তেমন কিছুই নয়। আর কিছু বলতে পারল না। তার আগেই রেণু চৌধুরী কল কেটে দিয়েছেন। রেজভী আবার কল দিল, কিন্তু ধরল না। পরপর কয়েকবার কল দিয়েও ব্যর্থ হলো। রেণু চৌধুরী আর ফোন রিসিভ করলো না। পরের দিন সকালে ফারা ভার্সিটি গেছে। অনেক কয়দিন ভার্সিটি যায়নি। আজ সুস্মিতা ফোন করে জানিয়েছে জরুরি ক্লাস আছে। ফারহা তবুও যেতে চায়নি, কিন্তু রিজভী আর রাত্রি জোর করে পাঠালো। সামনে টেস্ট পরীক্ষা আছে। রিজভী বলল, আমি এখন সুস্থ, তুমি যাও। কালকে থেকে আমিও হাসপাতালে যাব। আজ যেতাম, কিন্তু 3 দিন ছুটি নিয়েছিলাম। আজও ছুটি আছে, তাই যাচ্ছি না। রাত্রিও হ্যাঁ মেলালো। হ্যাঁ ভাবি, তুমি যাও, আমি আছি তো। ভাইয়ার কিছু দরকার হলে আমি দিব। ফারা ওদের ভরসায় বেরিয়ে এসেছে। সুস্মিতা, নয়না, তন্ময়, শুভ, ফারাহা ক্লাস করে একই সাথে বেরোলো। তিনজনে নানা গল্প জুড়ে দিয়েছে। পরীক্ষা কয়দিন পর, পড়তে হবে ভালো করে, এইসবই আলোচনা করছে। শুধু শুভ চুপ। ফারা এবার তার দিকে নজর দিল। দেরিতে আসার জন্য সোজা ক্লাসে ঢুকে গেছিল, বিধায় কোনো কথা বলা হয়নি। ফারা হেসে শুভকে উদ্দেশ্য করে বলল, কিরে শুভ, কেমন আছিস? বিরহ প্রেমিকের মতো থাকিস আজকাল। কিন্তু প্রেমিকাটা কে আজও জানতে পারলাম না। বলতো মেয়েটাকে? নয়না, তন্ময় বিষণ্ণয় হয়ে তাকালো। শুভ অকপটে মুচকি উত্তর দিল। তুই? ফারা হাসলো, মজা ভেবে উড়িয়ে দিয়ে বলল, মজা করিস না, তোর সেই প্রেমিকা কি তোকে ছেড়ে গেছে? কি হয়েছে বলতো? তন্ময় শুভর কথা কেড়ে নিয়ে ফারার প্রশ্নের উত্তর দিল। তোর মতো বিয়ে হয়ে গেছে, তাই বেচারা বিরহ প্রেমিক হয়ে গেছে। সকলে হেসে উঠল, শুধু চুপ রইল নয়না। শুভও হাসলো, যাতে ফারা সত্যিটা বুঝতে না পারে। ও চাই ভালোবেসে না পাই, বন্ধু হয়ে না হয় পাশে থাকি। ওদের কথার মধ্যে ফারার ফোন বাজলো। ব্যাগ থেকে ফোন বাহির করে দেখে রাত্রি ফোন দিয়েছে। ফারা তাড়াহুড়ো করে ধরলো, কোনো সমস্যা হয়েছে নাকি এই ভেবে। হ্যালো রাত্রি, বলো। সব ঠিকঠাক? হ্যালো হ্যালো। ওপাশ থেকে স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। একটু পর শোনা গেল,
ভাবি তাড়াতাড়ি বাসায় এসো। রাত্রির কথা ফারা চিন্তিত হলো, জানতে চাইলো, কি হয়েছে? কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু শোনা গেল না। কল কেটে গেছে ততক্ষণে। আবার কল দিল, কিন্তু নেট নেই, কল যাচ্ছে না। ভার্সিটির এদিকটায় একটু নেটওয়ার্ক কম পায়। ফারা ওদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে ভার্সিটি থেকে বেরোলো। রিক্সা নিয়ে ছুটলো বাসার দিকে। ফারহা তাড়াতাড়ি করে বাসায় আসে। রিক্সা ভাড়া নিয়ে দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই রাত্রি এসে দরজা খুলে দিল। ফারার ভয়ার্ত চেহারা। ও জানতে চাইলো, কি হয়েছে রাত্রি? তাড়াতাড়ি আসতে বললে কিছু হয়েছে? আমি শুধু তাড়াহুড়ো করে আসলাম। রাত্রি কিছু বলার আগেই কারো নারী কণ্ঠ ভেসে আসলো। কেমন বউ তুমি? অসুস্থ স্বামীকে বাসায় রেখে ভার্সিটি গিয়েছো? কোনো আক্কেল জ্ঞান নেই? বাবা মা কিচ্ছু শেখায়নি? অবশ্য বাবা মা তো নেই, কে শেখাবে? আর তুমি আমার ছেলের বউ হওয়ার যোগ্য না, তা আবারও প্রমাণ হলো। কি দেখে যে আনিস চৌধুরী তোমাকে বউ বানিয়ে নিয়ে আসলো কে জানে। ফারা সামনে রেণু চৌধুরীর দিকে তাকিয়ে তার সব কথা শুনল। ফারার চোখে পানি টলমল করছে। বাবা মার নামে কেউ কিছু বললে তার সহ্য হয় না। সে তো থাকতে চেয়েছিল। রাত্রি এবং রিজভি জোর করে পাঠালো। জরুরি না হলে যেতাম না। আর উনি এখন সুস্থ বলা চলে, তবু কথা শুনতে হলো। এখন মুখের ওপর কিছু বললে আরো খারাপ হয়ে যাব। তাই ফারা চুপ রইল। আর মনে মনে নিজেকে প্রশ্ন করলো, কোনো ভুল হতে না হতেই শ্বশুর বাড়ি থেকে মা বাবার দোষ কেন দেয়? তারা কি ভুল হতে বলে? যে মানুষটা সামান্য ভুলে কথা বলতে ছাড়ে না, সেও মা, তারও মেয়ে আছে, সেও একদিন পরের বাড়ি যাবে। তাকে এমন বলতে শুনলে কেমন লাগবে সেটা কেউ ভাবে না। ফারার ভাবনার মাঝে রিজভি রুম থেকে বেরিয়ে নিচে নামে। এসেই বলে, আম্মু আমি সুস্থ আছি আর ওকে আমি যেতে বলেছি। তুমি এত রিয়েক্ট করছো কেন? রাত্রিও তাল মেলালো। হ্যাঁ ভাইয়া, আমিও তখন থেকে আম্মুকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আম্মু কিছুতেই বুঝতে চাইছে না। রেণু চৌধুরী ছেলে মেয়ের কথায় রেগে গেলেন। বাহ, ছেলের সাথে মেয়েকেও হাত করে নিয়েছো দেখছি। আমার আর কাউকে দরকার নেই। যে ছেলে মায়ের বিরুদ্ধে কথা বলতো না, সে এখন আমাকে বলে আমি শুধু শুধু চিন্তা করেই রিয়াক্ট করি। বাহ, চমৎকার। ফারা ধীরে ধীরে মুখ খুলল, চোখে জলের আভাস। মা আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনার ছেলে আর রাত্রি জোর করেই পাঠিয়েছে। আপনি চাইলে আমি আজ থেকে আর ভার্সিটি যাব না, সব ছেড়ে দেবো। শুধু একটা অনুরোধ, আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। ফারা কথাগুলো মনে কষ্ট নিয়ে বলল। রেণু চৌধুরী ভুরু কুঁচকে বললেন, আমি তোমার সাথে কথা বলছি না, তাই চুপ থাকো। তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না। বাবা মা নেই, এই জন্য ভালো শিক্ষাটাও পাওনি। উচ্ছৃঙ্খল মেয়ে একটা। রিজভি এবার মায়ের পাশে গিয়ে বলল, আম্মু প্লিজ, ফারা কোনো দোষ করেনি। ও যদি যেতেই না চাইতো তাও আমি ওকে জোর করে পাঠাতাম। ইম্পর্টেন্স বা হলে ও যেত না। এই 2 দিন ও নিজের সেবা করেছে, তারপরও ওকে দোষ দিচ্ছ কেন? রেণু চৌধুরী হতাশ হয়ে একবার ছেলের দিকে একবার ফারার দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, ছেলে আর আমার নেই, এই কয়দিনে ওই মেয়ে হাত করে নিয়েছে। আমাকে কিছু করতে হবে। তিনি গম্ভীর মুখে কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। ফারা দীর্ঘশ্বাস ফেলল। আজও নিজের জায়গাটা প্রমাণ করতে পারল না। রাত্রি আর সমীর ফারাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। ফারা চোখের পানির আড়ালে হেসে উঠল। রিজভি রুমে জানলার পাশে দাঁড়িয়েছিল। ফারা ধীর পায়ে এসে দাঁড়ালো, মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আপনার আম্মু কষ্ট পেয়েছেন, উনি আমাকে মেনে নিতে পারছেন না। আমি চাই না আমার জন্য আপনার মার কাছে আপনি খারাপ হন, আপনার জন্য উনি কষ্ট পান। রিজভি চোখ বন্ধ করে বলল, তুমি দোষী নও ফারহা। আম্মু হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আর যদি না হয়? রিজভি এবার ফারার দিকে তাকালো। তবে আমি তোমার পাশে থাকবো ফারা।
আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু আমি তোমার উপর অন্যায়ের পক্ষে যেতে পারবো না। ফারার চোখ টলমল করছিল। সে কি রিজভির প্রতি অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছে? সে নিজেও জানে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। রিজভি রুমে আছে, ল্যাপটপের কিছু কাজ করছে। ফারা মাত্র কাজ শেষ করে রুমে আসলো। ফারার উপস্থিতিতে রিজভি ওর দিকে তাকালো। ফারা সোজা ওয়াশরুমে গেল। একটু পর বেরিয়ে আসতেই কলিং বেল বাজার শব্দ এলো। ফারা সেদিকে কান দিল। এই সময় কে আসলো? নিচে কেউ আছে কিনা তাও ফারা পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। পেছন পেছন রিজভিও বাহিরে হলো কে আসলো তা দেখার জন্য। ফারা যাওয়ার আগেই রেণু চৌধুরী হনহনিয়কে এড়িয়ে চলে গেল দরজা খুলতে। ততক্ষণে রিজভিও নিচে নেমেছে। সামির আর রাত্রি বাসায় নেই, কি জানি নিতে বাহিরে গেছে। রেণু চৌধুরী দরজা খুলে হেসে উঠল, মুখে উপচে পড়া হাসি নিয়ে বলল, আরে আফরিন, এসো এসো, ভেতরে এসো। আফরিন ভেতরে আসলো। রেণু চৌধুরীকে সালাম ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এমন ভাব ধরল তার মতো নম্র ভদ্র মেয়ে আর একটাও নেই। ফারা দেখে চিনতে পারল ডক্টর আফরিন। ফারার মুখের আদল কেমন কালো হলো। ও রিজভির একবার দিকে তাকালো। রিজভির অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। আফরিন ফারাকে এড়িয়ে মুখ ভের কুটিয়ে সোজা গেল রিজভির কাছে। জিজ্ঞাসা করলো, কেমন আছো? তুমি অসুস্থ আগে বলবে না? আন্টিকে ফোন করে যখন জানতে পারলাম তুমি অসুস্থ ছিলে, তখনই ছুটে আসলাম। হসপিটালে তুমি ছুটি নিয়েছিলে, তার কারণ জানতে যেও স্যার বলল না, তাই জানতে পারিনি। এখন তোমার শরীর সুস্থ তো? আফরিনের শত প্রশ্নে রিজভি মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। বিরক্তি চাহনি নিয়ে প্রশ্ন করল, কেন এসেছো? আফরিন ফারহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, তুমি অসুস্থ এটা শুনে আমি আসবো না, এটা তুমি ভাবলে কি করে? রিজভি আরও বিরক্ত হলো। আমি এমন বেশি অসুস্থ হইনি যার এজন্য এত ঢং করতে হবে। আম ফাইন। রেণু চৌধুরী গদগদ করে এগিয়ে আসলো। রিজভিকে বলল, আমি ডেকেছি, তোর ভালো মতো যত্নের প্রয়োজন। রিজভি ভ্রুকুচকে তাকালো। রেণু চৌধুরীর থেকে জানতে চাইলো, কেন, আমি কি অযত্নে আছি? আর আফরিন ডাক্তারও, কোনো নার্স নয় যে সেবা যত্ন করবে। তাতে কি হয়েছে? ও দেখতে এসেছে, দেখুক। এমনভাবে বলছিস কেন? আফরিন তো তোর ভালো বন্ধু ছিল। আমি চেয়েছিলাম আফরিনকে বাকি কথা বলতে দিল না। রিজভি থামিয়ে দিল। রেগে বলল, আম্মু, তুমি অযৌক্তিক কথা বলবে না। আর তুমি? আফরিনকে উদ্দেশ্য করে বলল, তুমি এসেছো, দেখেছো, এখন যাও। তোমার তো হাসপাতালে কাজ থাকার কথা, তাই না? রিজভি আর কথা বাড়ালো না। আবার থপ থপ পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফারা সেখানে দাঁড়িয়ে আছে। রেণু চৌধুরী আফরিনকে কিছু বলতে গিয়েও ফারাকে দেখে থেমে যায়। বিরক্তি চাহনি আর চোখ মুখ বিছিয়ে বলল, এখানে কি করছো? যাও, ওর জন্য নাস্তা নিয়ে এসো। ফারা চুপচাপ গেল। ফারা যেতেই দুজনে কথা শুরু করলো। শুভ রাতের নির্জনতায় জানলার পাশে দাঁড়িয়েছিল। তার হাতের ফোনের স্ক্রিনে ফারার হাস্যোজ্জ্বল ছবি ভাসছিল। সে একবার স্ক্রিনে হাত বুলিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। কেন জানি না, তুই সুখী হোক এটা চাই, অথচ তোর মুখে অন্য কারোর নাম শুনলে মন বিষিয়ে যায়। শুভর আম্মু নিঃশব্দে ছেলের পাশে দাঁড়ালো। কাঁধে হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, জানিস তো বাবা, জীবনের কিছু মানুষ না চাইতে চলে আসে, এক সময় সেই মানুষটা আবার অজান্তেই দূরে চলে যায়, না পাওয়া যায় না ভোলা যায়। তবে আরও একটা কথাও আছে, জীবন কারোর জন্য থেমে থাকে না, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। কেউ চলে গেলে, কেউ দূরে সরে গেলেও সূর্য যেমন প্রতিদিন নতুন করে ওঠে, তেমনি জীবনও নতুন মন নেয়। তবে কিছু মানুষ, কিছু স্মৃতি আমাদের মনের গভীর ছাপ ফেলে যায়, যা সময়ের সাথে মুছে যায় না। জীবন চলতে থাকে, কিন্তু অনুভূতিগুলো থেকে যায়, কখনো মলিন হয়ে, কখনো আরও গভীর হয়ে।
তাই বলে সে অনুভূতি জড়িয়ে সব ভুলে গেলে হবে না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুভ হুট করে তার মাকে জড়িয়ে ধরল। মিনিট কয়েক চুপ করে জড়িয়ে থাকলো মাকে। ছোট বাচ্চার মতো আগলে নিল তার মা। সন্তানরা মায়ের কাছে সবসময় ছোট থাকে। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, তবে আর কিছু বললেন না। তিনি খুব বুদ্ধিমতী, ছেলেকে বোঝার চেষ্টা করেন, এখন বোঝানোর চেষ্টা করছে। রাত গভীর, ফারা বিছানায় বসেছিল, কিন্তু রিজভী নেই। আফরিনকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে বললেও ভুল হবে। রেণু চৌধুরী জোর করে পাঠিয়েছে, রাত বিরেতে যদি কোনো বিপদ হয়। অথচ ওই মেয়ে রাত বিরেতে একা চলতেই ভালোবাসে, কিন্তু আজ ব্যতিক্রম হলো, সেও সায় দিল। অগত্যা রিজভীকে বাধ্য হয়ে যেতে হলো। ফারার মন খারাপ, বিছানায় বসে দুই হাঁটু ভাঁজ করে মাথা এলিয়ে দিয়ে বসেছিল আর ভাবছিল মনের অন্তরালে থাকা কিছু কথা, কিছু ভাবনা, কিছু অনুভূতি। একটু পর দরজার ধাক্কা শুনে সে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই রিজভী ঢুকলো। একবারে বাসায় পৌঁছে দিয়ে আসলেন? রিজভী ফারার দিকে তাকালো এবং একটু হাসলো। হ্যাঁ, বাসায় ছাড়া কোথায় দিয়ে আসবো? ফারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এত রাত লাগলো বাসায় পৌঁছে দিয়ে আসতে? রিজভী ধীর কণ্ঠে বলল, ওর বাবা মা না খাইয়ে আসতে দিচ্ছিল না, তাই উপায় না পেয়ে খেতে হলো, তাই একটু দেরি হলো। আমি মনে হয় সবার মাঝে এসেছি, তাই না? রিজভী তাকালো, বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কি বললে? ফারা বিছানায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল। কিছু না, এমনি। রিজভী ভুরু কুঁচকে তাকালো। এ মেয়ের মতিগতি বোঝা মুশকিল। মনে তার অভিমানের পাহাড় আর বুকে চাপা কষ্ট, সব মিলিয়ে সে বড় একা, পৃথিবী লাগে নিকৃষ্ট। একদিন ফারা হঠাৎ একটা চিঠি পেল। ফারা তখন ভার্সিটির লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সাথে কেউ ছিল না, আশেপাশে কয়েকজন ছিল, তবে বন্ধু মহলের কেউ না। বইয়ের ভাঁজে ছিল একটা চিঠি। ফারা চিঠিটা হাতে নিয়ে তখনই খুলে পড়তে শুরু করলো। প্রিয়তমী, তোমাকে কি বলে ডাকবো আজকাল বুঝতে পারি না। আগে এমন সংকোচ ছিল না, তবে এখন সংকোচ কাজ করে, কারণ আগের মতো কিছুই নেই। নিয়তি আমার নেই, তোমার ভালোবাসা পাওয়ার ভাগ্য নেই। আমি জানি প্রতিটা ভালোবাসা গল্প পূর্ণতা পায় না, কিছু কিছু গল্প অসম্পূর্ণতাই থেকে যায়, তবুও তার সৌন্দর্য কমে না। আমাদের গল্প ঠিক তেমনই, একটা অসম্পূর্ণ কবিতা, যার শেষ লাইনটা কোনোদিন লেখা হবে না। আমি জানি আমাদের পথ দুটো কখনো একসাথে হয়নি, হয়তো হবেও না, তবু একসময় তোমার হাসির মধ্যে আমার সমস্ত পৃথিবী খুঁজে পেয়েছিলাম। তোমার বলা সামান্য কথাগুলো আমার কাছে ছিল সবচেয়ে দামি, অথচ নিয়তি আমাদের ঠিক ততটাই দূরে সরিয়ে দিয়েছে যতটা কাছে আসতে চেয়েছিলাম। তুমি কি জানো, ভালোবাসা কখনো মরে না, সে থেকে যায় হাওয়া হয়ে, অনুভূতি হয়ে, কখনো বা চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু হয়ে। তুমি নেই, তোমার স্মৃতিগুলো আছে, আমি আজও সেগুলো আগলে রাখি। ঠিক তেমনই রাতের আকাশ তার চাঁদকে আগলে রাখে, জানে যে সে ধরা দিবে না, তবুও ভালোবাসে। তুমি ভালো থেকো, হয়তো অন্য কারোর ভালোবাসায় হারিয়ে যাবে, কিংবা হয়তো আমাকে ভুলে যাবে, তবুও আমি তোমাকে ভুলবো না, কারণ না পাওয়া ভালোবাসার সবচেয়ে সুন্দর দিকটাই বোধ হয় এই, একে হারানোর ভয় থাকে না, কারণ সে তো কখনোই পাওয়া হয়নি। ভালো থেকো, সুখী থেকো। আবার না পাওয়া ভালোবাসা তোমার জন্য দোয়া রইল, একটা অপ্রকাশিত অনুভূতি যা তোমাকে জানিয়ে দিতে চাইল মন। এটি কোন এক ব্যর্থ প্রেমিক। ফারা চিঠিটা হাতে ধরে কিছুক্ষণ নিশ্চুপ রইল। কিভাবে কেউ এতটা ভালোবাসতে পারে? তবে কার জন্য এই চিঠি? কারো নাম তো লেখা নেই। আমার বইয়ের মধ্যে আসলো কি করে?